অ্যাকচুয়ালি আমি বুয়েটের কেমিক্যালের 23 ব্যাচের শিক্ষার্থী। আপনারা জানেন যে গতকালকে আমরা শাহবাগ ব্লকেট করেছিলাম যে ডিপ্লোমা সিন্ডিকেট, এই ডিপ্লোমা সিন্ডিকেটের কারণে বাংলাদেশের প্রকৌশল খাত অনেক খারাপ অবস্থায় চলে গেছে। তো এরই পরিপ্রেক্ষিতে এই কোটা নিরসনের জন্য আমরা কালকে শাহবাগ ব্লকেট করেছি এবং অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। বাট ঊর্ধ্বমহল থেকে এর কোনো প্রতিক্রিয়া আসেনি এবং তারা আমাদের যে সমস্যা এটা নিয়ে কোনো কাজ করতে চায়নি এবং দ্রুত কাজ করতে চায়নি। দেন আমরা আজকে যে কর্মসূচি নিয়েছি যে আমরা আজকে যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বাসভবন যমুনার কাছে গিয়ে ইতিমধ্যে কিন্তু অনেক যে আন্দোলন হয়েছে যমুনার মধ্যে, তো আমরাও যা শান্তিপূর্ণভাবে ওখানে গিয়ে আমাদের দাবিগুলো জানাতাম এবং আমরা আন্দোলন করতাম। যেমন গতকালকে আমরা শাহবাগ করেছি, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। কিন্তু আজকে আমরা যখন এই মোড়ে আসলাম যে পুলিশ কোনো আগাম সতর্কবার্তা ছাড়া বা কিছু বলা ছাড়াই আমাদের উপর তৎক্ষণাৎ লাঠিচার্জ শুরু করলো, ওপর থেকে টিয়ার শেল মারা শুরু করলো। আমার সামনেও টিয়ার শেল পড়েছে এবং আমার মুখ অনেকক্ষণ জ্বলছে। তারপর হচ্ছে আমাদের উপর সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ তো চলতেছে। বাট রিজন হচ্ছে আমাদের কোনো ওয়েপন ছিল না এবং আমরা ওদের উপর পাল্টা প্রতিক্রিয়া করতেছিলাম না। তাহলে আমাদের দৌড়ে দৌড়ে আমাদের কেন মারা হচ্ছিল? এ যাতে লাঠি দেখছেন এটা জাস্ট হচ্ছে গাড়িগুলোকে সরানোর জন্য, গাড়িগুলো পাশে যাও, এগুলোর কোনো ইউজ নাই। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে জাস্ট এই যে কোটা বৈষম্য যার কারণে 24-এর আন্দোলন হলো, ফেসিস্ট চলে গেল, এই কোটা যেন আমাদের দেশে আর না থাকে, এজন্যই তো এতজন জীবন দিল। কিন্তু এই কোটার জন্য আমাদের আবারও 25-এ আসতে হলো। এটা বাংলাদেশের জন্য খুবই একটা ব্যর্থ আমি মনে করি। তো এই জন্যই অ্যাকচুয়ালি আমাদের এখানে অবস্থা। আমরা সহাবস্থান করতেছিলাম, আমরা যমুনার সামনে যে সহাবস্থান করে বসছিলাম, পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর সাউন্ড গ্রেনেড মারছে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি যে আমরা সহাবস্থানে আসি, আমরা শান্তশিষ্টভাবে এখানে অবস্থান কর্মসূচি করব। পুলিশ আমাদের কাউন্টবাদী করে নাই, আমাদের উপর উল্টা চার্জ করছে, আমাদের উপর সাউন্ড গ্রেনেড মেরেই যাচ্ছে, অবশেষে জল কামান আমাদের উপর নিক্ষেপ করছে। আমরা তো বুঝাতে পারতেছি না তাদেরকে যে আমরা সহাবস্থানে আসি, আমরা একটা জবাব চাই ইন্টারিম থেকে, একটা রেসপন্স চাই। তারা আমাদেরকে কর্ণবাদী করতেছে না। আমরা যে দীর্ঘ 3 মাস 4 মাস 5 মাস ধরে আন্দোলন করে যাচ্ছি, একটা বার পর্যন্ত রেসপন্স করে না আমাদের থেকে, ইন্টারিম থেকে। এটার বিরুদ্ধে আমাদের লড়াই তো চালাই যেতে হবে, একটা রেসপন্স আসতে হবে ন্যূনতম, তাই না? আপনারা যাওয়ার কথা বললেন সচিবালয়ে, একটার মধ্যে ফলাফল না দিলে সচিবালয়ে যাবেন, তো এই দিকে কেন আসেন? না, আমাদের সচিবালয়ে যাওয়ার কথা ছিল না। আমাদের যাওয়ার কথা ছিল হয় আমরা সচিবালয়ে যাব, নইলে আমরা যমুনা অভিমুখে যাব। এবং আমাদের মিছিলটা শান্তিপূর্ণভাবে যমুনা অভিমুখে যাচ্ছিল। তখন প্রথমে পুলিশ আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, কিন্তু আমাদের ছেলেরা সেখান থেকে সেই অবস্থানেই থাকে। কিন্তু পরবর্তীতে পরক্ষণেই শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের উপর লাঠিচার্জ করা হয় এবং টিয়ার শেল মারা হয়, যে কারণে আমাদের বেশ কয়েকজন ছেলেমেয়ে আহত হয়ে এখন বর্তমানে ঢাকা মেডিকেলে রয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই, কারণ এই ইন্টারিম সরকার তো আসলে আমাদের রক্তের উপরে দিয়ে এসেই ক্ষমতায় এসেছে, তারা কিভাবে আমাদের গায়ে হাত দেয়? আমরা এর জবাব না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আমাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এর আগে তো রাজশাহী ক্যাম্পাস বা নিজ নিজ অঞ্চলে আন্দোলন করতেছিলেন, ঢাকায় আসলেন একটা দাবি নিয়ে, সফলতা জন্য হয়তো আসছিলেন, পরে এসে কি দেখলেন, কি হলো? যে বিষয়টা কি হয়েছে যে আমরা যে আশা নিয়ে আসছিলাম সেই আশাটা একেবারে ভেস্তে দিছে। পুলিশ যে আমাদের সাথে এই রকম বিহেভ করবে আমরা এটা কোনোদিনও আশা করতে পারিনি। এছাড়াও মূল কথা হইতেছে 24-এ আমরা ছাত্রদের যে ক্ষমতাটা দেখাইছি বা পুলিশ আমাদের সাথে যে অবিচার করেছে, এরপর আমরা ভেবেছিলাম যে পুলিশ একটু হলেও শিথিল হয়েছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে পুলিশ আবার তার আগের রূপে ফিরে আসতেছে। স্টুডেন্টদের দাবি দেওয়া এটা তো যৌক্তিক দাবি, তাই না? আমরা তো অযৌক্তিক কোনো কিছু করতেছি না, বা আমরা ভাঙ্গাভাঙ্গি বা কোনো কিছু করিনি, এমন কোনো কিছু করিনি যাতে হইতেছে পুলিশ আমাদেরকে আটকাবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমাদের দাবিগুলো তুলে ধরছিলাম। আমরা অনেক দিন ধরে বিগত 6 মাস ধরে আমরা দাবিগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। তো এখন পুলিশ এইরকম বিহেভ করবে এটা আমরা কোনো দিন আসলে ভাবতে পারিনি। কখন আসলেন এবং কেন আসলেন, কি হলো এখানে এসে? গোপালগঞ্জ থেকে আজকে আসছেন? আমরা আমাদের ক্যাম্পাস থেকে, আমাদের ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে 2টা বাস নিয়ে আসছি। আমরা সকাল 7টায় রওনা হই, এখানে এসে 11টার দিকে এসে পৌঁছাই। তার পরবর্তীতে আমরা শাহবাগে এসে একাত্মতা পোষণ করি এবং পরবর্তীতে সবাই একসাথে আমরা যমুনার দিকে মুভ করা শুরু করি এবং পরবর্তীতে পুলিশ আমাদের শান্তিপূর্ণ এই মুভমেন্টে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মারে। পুলিশ সেইখানে লাঠিচার্জ করে এবং আমাদের সম্মুখ সারিতে যারা কয়েকজন ছিল তার মধ্যে কয়েকজন আহত হয়। তারা দেখেন ব্যাপারটা আপনি বাংলাদেশে যখন মেধাবীদের চাইতেছেন, বলতেছেন যে প্রচুর পরিমাণে ব্রেইন ড্রেন হইতেছে,
ওই সময় আইসা আপনি হচ্ছে আপনার দেশের যে মেধাবী ইঞ্জিনিয়ার আছে তাদেরকে হচ্ছে আপনি জব ফিল্ডে জায়গা দিতে পারতেছেন না। আপনি হচ্ছেন 10ম গ্রেড পুরোপুরিভাবে হচ্ছে 100% ডিপ্লোমাতে যখন দিয়ে রাখেন, এইটা আসলে এই রাষ্ট্রে মেধাবীদের সাথে একটা প্রহসন তৈরি করা। এই রাষ্ট্রে যখন আপনার মেধাবীরা হইতেছে তার যৌক্তিক দাবি আদায়ের জন্য আসে, আপনি সেখানে যখন লাঠিচার্জ করেন, গ্রেনেড মারেন, টিয়ার শেল মারেন, এইটা আসলে এই মেধাবীদের সাথে ইনজাস্টিস করা। তারপর আপনি আসলে কিভাবে আশা করেন এই মেধাবীরা হইতেছে বাংলাদেশে থাকবে? মানে আপনি কখনো এসে বলতে পারেন না এই তরুণরা কেন বাংলাদেশে থাকে না। 24 পরবর্তী সময়ে আপনি যখন ইন্টিরিমকে আইনা বসান, যে ইন্টিরিম আইসা হইতেছে এই বৈষম্যগুলো দূর করবে, আপনি দেখেন 2জন ছাত্র উপদেষ্টাকে বসান, এই এতদিন ধরে আন্দোলন চলার পরেও একজন ছাত্র উপদেষ্টা এসেও এখানে এসে কথা বলে না যে স্টুডেন্টদের পক্ষে এসে কথা বলবে। এর আসলে কি নিয়ে দাবি জন্য আসছে এটা না যখন কেউ কথা বলেন, এটা আসলে হতাশার বিষয়। অলরেডি তো জুলাই বিক্রি হয়ে গেছেই, মানে এটা তো নতুন করে প্রমাণ করার কিছু নাই। প্রত্যেকটা ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা নেতা তারা আসলে ব্যস্ত কিভাবে জুলাই বিক্রি করে তাদের নিজেদের খায়ের জোটাবে। আপনি দেখান এই আন্দোলন নিয়ে কোন একজন উপদেষ্টা অলরেডি কথা বলছে যে তারা বসবে, ব্যাপারটা নিয়ে আলোচনা করবে, এরকম কিছু শুনতে পারছেন? পারেন নাই। যখন আপনি হইতেছেন এরকম কোনো আলাপ দেখেন না, উপর মহলে এটা নিয়ে যখন ডিসকাস ক্রিয়েট না করে আপনি যখন হচ্ছে স্টুডেন্টদের উপরে এই হামলার জায়গায় যান, মানে আমি জানি না কতদিন পর্যন্ত হইতেছে স্টুডেন্টরা অহিংস আন্দোলন করবে। এই রাষ্ট্র আসলে দিন শেষে এই স্টুডেন্টদের সহিংস আন্দোলন নিতে বাধ্য করতেছে। আমরা বিশ্বাস করি এই স্টুডেন্টরা যদি সহিংস আন্দোলনের দিকে যায়, জায়গাটা স্টেবল থাকবে না। আমাদেরকে বর্তমান যে কমিটি করা হয়েছে এই কমিটি আশাহত করেছে। এটা একটা প্রহসনের কমিটি হয়েছে। এই কমিটিতে শুরুতেই বলা হয়েছে এটা বিএসসি এবং ডিপ্লোমা এই পেশাগত দ্বন্দ্বের নিরসনের কমিটি। আমরা স্পষ্ট বলতে চাই আমাদের সাথে ডিপ্লোমার কোনো দ্বন্দ্ব নাই। আমরা আমাদের যোগ্যতা অনুসারে দেশের জন্য প্রকৌশল খাতের সংস্কার চাই। এবং এই কমিটিতে আইডিবির প্রেসিডেন্টকেও রাখা হয়েছে। আমি এর কোনো সুস্পষ্টভাবে যদি বলি, 1 নম্বর দাবি, এ দাবি এই কমিটি অনুপযুক্ত, এই কমিটি পরিবর্তন করে নতুন করে গুছাতে হবে। 2 নম্বর, কেন আমার ভাইদের উপর লাঠিচার্জ করা হবে? এখানে পুলিশের যে ডিসি আছে উনি এখানে মাপ চাবেন। আমরা আগেও বলেছি, সংশ্লিষ্ট 3টা উপদেষ্টার কথা বলেছি, ওনারা এখন পর্যন্ত এখানে আসেন নাই। অথচ আমার মেধাবী ভাইরা, আমার নিরস্ত ভাইরা এখানে কষ্ট পাচ্ছে, তাদেরকে এখানে আসতে হবে। এসে তারা আমাদের রোডম্যাপ বলে দিবেন। এই 3টা দাবি ইমিডিয়েটলি সমাধান না হওয়া পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি দিচ্ছি। আমরা এখনো সহনশীলতার মাধ্যমে কিন্তু আমরা এখানে দাবি পালনে মানে বসে আছি। আমরা এটা শেষ আলটিমেটাম দিচ্ছি। 3জন উপদেষ্টা এখানে ইমিডিয়েটলি আসবেন, এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করবেন এবং এখানকার ডিসি, পুলিশের ডিসিকে ক্ষমা চাইতে হবে। আমার ভাইয়ের উপরে কেন এরা আক্রমণ করবে? সকলকে ধন্যবাদ। ভাই দেখেন সরকারের পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছে, সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি, কতক্ষণ আপনারা কর্মসূচি? দেখেন, আমরা এই কমিটির পিছনে দীর্ঘ 6 মাস ধরেই ঘুরতেছি। আমরা অতি ভদ্রভাবে সবখানে চিঠি দিয়েছি। দাবিসমূহের যুক্তিযুক্ত কারণ, ডেটা সহ, কোথায় কি ফাঁক ফোকর আছে, কোথায় সিন্ডিকেট কাজ করতেছে, কোথায় অর্থের লেনদেন হচ্ছে, আমরা সব কিছু দিয়েছি। তাদের তখনও হুঁশ ফিরে নাই, তারা তখন রেসপন্স করেন নাই। আমাদেরকে বলা হয়েছে তোমরা সচিবালয়ে আসো, উপদেষ্টার সাথে বসাবো, তারা সেটাও করে নাই। আমরা গিয়েছি, উপদেষ্টারা বসেন নাই, শিক্ষা উপদেষ্টা বসেছেন অনেক কষ্টে, আমাদের সাথে সচিবই দেখা করেন না। এমন আমাদের প্রতি অনীহা তাদের এত ডিপ্লোমা প্রেম কোথা থেকে আসে এটা আমাদের বোঝা দরকার। আমরা স্পষ্ট বলেছি আমাদের ক্লাস কোনো ডিপ্লোমার সাথে না, আমাদের ক্লাস প্রকৌশল সেক্টরের সংস্কার হইতে হবে, অন্যথায় মেধাবীরা কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমরা এখন যে 3টা কথা বলেছি, আবার আমি রিপিট করছি, যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটির কোনো উপযুক্ততা নেই। এই কমিটি ভেঙে দিয়ে নতুন করে যথার্থ কমিটি গঠন করতে হবে। 1। 2 নম্বর, আমরা বলেছি আমার ভাইদের উপর লাঠিচার্জ হয়েছে, আমার ভাইদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড এসেছে, আমার 50-এর উপর ভাই বসে আছে। কি দোষ করছে এরা দেশের জন্য? এরা কি চাকরি করবে? দেখা যাবে 90% দেশের বাইরে চলে গেছে। তাহলে দেশের জন্য কাজ করে আমরা কি প্রতিদান পেলাম? এদের কাছে এসে এখানকার যে ডিসি আছে সে মাপ চাইবে। এবং 3 নম্বর, যে 3জন উপদেষ্টার কথা বলেছি, ফাউজুল কবির খান, রেজওয়ানা হাসান এবং আসিফ নজরুল,
ওনারা এসে আমাদের দাবির রোড ম্যাপ সম্পর্কে এখানে বর্ণনা করবেন, ছাত্রদের কাছে ক্ষমা চেয়ে তারপর এখান থেকে যাবেন। ধন্যবাদ সকলকে। আমার নাম মোহাম্মদ আলিউল্লাহ, আমি প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। আমরা সচিবালয়ের দিকে যাওয়ার কথা ছিল, আমরা প্রশাসন থেকে একটা রেসপন্স পেয়েছিলাম। সেই রেসপন্সের প্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছিল আমরা যমুনার সামনে 3টা পর্যন্ত অবস্থান করব, কিন্তু এর আগেই পুলিশ আমাদের উপর ভায়োলেন্ট হয়েছে। সকলকে ধন্যবাদ। আমরা এখন যতক্ষণ নাই 3টা দাবি পালন হবে আমরা এখানে অবস্থান কর্মসূচি। আমাদেরকে এর আগের দিন আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের সাথে আমাদের জনপ্রশাসন সচিব এবং শিক্ষা উপদেষ্টা দেখা করা হবে, কিন্তু আমরা ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও আমাদের সাথে জনপ্রশাসন সচিব দেখা করেনি, বরঞ্চ উনি আমাদের সাথে অতিরিক্ত সচিব দেখা করে আমাদের সাথে প্রহসন করা হচ্ছিল। সাথে শিক্ষা উপদেষ্টা আমাদেরকে প্রজ্ঞাপন জারির নামে আমাদের সাথে প্রহসন করছিল, সেই প্রজ্ঞাপন জারি করতে পারবে না। কিন্তু আমরা বলে দিতে চাই, আমরা সরকারকে এটাই জানাতে চাই, আমরা আর সচিবালয়ে ঘুরবো না। এবার যত ফয়সালা সব ফয়সালা হবে রাজপথে। সরকার আমাদের সাথে রাজপথে এসে, উপদেষ্টারা রাজপথে এসে আমাদের সাথে ফয়সালা করবে। আমাদের শিক্ষার্থীদের উপরে, নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল, টিএসএল নিক্ষেপ করা হয়েছিল। আমাদের এখানে কি 144 ধারার জায়গা? এখানে পিজি হাসপাতালের গেটের সামনে আমাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আমার 224 ব্যাচের শিক্ষার্থী, আমার ক্যাম্পাসের সবচেয়ে জুনিয়র মোস্ট শিক্ষার্থী, 2 জন শিক্ষার্থী গায়ে সরাসরি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এই দায় সরকারকে নিতে হবে। সরকার রাজপথে আসবে, আমরা ফয়সালা রাজপথ থেকে করব। উপদেষ্টা পরিষদ থেকে আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পরিবেশ এবং বন উপদেষ্টা তারা সরাসরি আমাদেরকে রাজপথে এসে যতক্ষণ না পর্যন্ত ডিসি মাসুদের পদত্যাগ এবং এখানে যারা দায়িত্বশীল ছিল তারা ক্ষমা যতক্ষণ না চাইবে, আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা গত 3 দিন ধরে শাহবাগে অবস্থান করছি। আমরা প্রথম দিন প্রধান উপদেষ্টার ভবনে যাওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম। আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল যে আমাদেরকে জনপ্রশাসন সচিবের সাথে বসিয়ে দেওয়া হবে, আমাদের দাবি দাওয়া নিয়ে কথা বলা হবে, কথা বলতে সুযোগ দেওয়া হবে। আমাদের এর পরের দিন সকালে আমরা জনপ্রশাসন সচিবালয়ে গিয়েছি। আমাদেরকে ঘুরিয়ে আমাদের সাথে বিট্রে করা হয়েছে। আমাদের সাথে তো বসা হয়ই নাই, আমাদের সাথে বেইমানি করা হয়েছে। আমাদের সাথে কোনো কথা বলা হয় নাই। আমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে এই ওয়াদার দামটা রইল কই? এর পরের দিন আমাদের 3টা বাজ থেকে 8টা বাজ পর্যন্ত শাহবাগ ব্লকেট ছিল। আমাদের দাবি ছিল যে 3 জন উপদেষ্টা আমাদের সাথে এসে দেখা করবে, যেই উপদেষ্টাদেরকে আমরা গত জুলাই আগস্টে আন্দোলন করে এই সিটে বসিয়েছিলাম। স্বৈরাচার আওয়ামী লীগকে সরিয়ে ওদেরকে আমরা বসেছিলাম। ওনাদের উপর কি আমাদের দায় নাই? আমাদের অধিকার নাই? আমাদের সাথে তারা কেন কথা বলবে না এসে? তারা কি রাজা হয়ে গেছে? তারা কি জনসাধারণের মাঝে আসতে পারে না? আমরা গতকাল 8টা পর্যন্ত এখানে ছিলাম। আমরা আলটিমেটাম দিয়েছি, আমাদের কোনো কথা মানা হয় নাই। আমরা আজকে মার্চ টু ঢাকা দিয়েছি। আমাদের রুয়েট থেকে, কুয়েট থেকে, চুয়েট থেকে, সিলেটের সাজ থেকে, পাবনার পাস থেকে, সব জায়গা থেকে আজকে এখানে এসেছে। আমাদের যে এত মেধাবী শিক্ষার্থী এখানে এসেছে এই রোদের মাঝে, আমাদের কি কোনো দাম নাই? আমরা শাহবাগে এখানে ছিলাম, আমাদের সচিবালয়ে যাওয়ার কথা ছিল, তখন বাচ্ছিল যে একটা। আমাদের রুয়েট থেকে আমাদের মিনিমাম 500 জন মানুষ ছিল, তারা বুয়েটে অবস্থান করছিল, রেস্ট নিচ্ছিল। তারা যখন শাহবাগে পৌঁছাবে তখন আমরা সচিবালয়ে যাবো, এই আমাদের প্ল্যান ছিল। আমরা 1:30টা থেকে 3টা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম যে আমরা এখানে দাঁড়াবো, শান্তিপূর্ণভাবে দাঁড়াবো। যখন তার রুয়েটের মানুষজন আসবে তখন আমরা একসাথে সচিবালয়ে যাব। কিন্তু আমরা এখানে পৌঁছাতেই তারা প্রথম অ্যাটেম্প করে আমাদের উপর আক্রমণ চালানো শুরু করে। তারা গ্রেনেড মারা শুরু করে, সাউন্ড গ্রেনেড মারা শুরু করে। প্রথমেই আমরা যখন এখানে ছিলাম তারা ওইখানে সাউন্ড গ্রেনেড মারা শুরু করছে। এটা কেন? আমরা কি ভিতরে যাওয়ার কোনো আমাদের প্ল্যান ছিল? আমার এক ছোট ভাই মাত্র ভর্তি হয়েছে, ওর বয়স 18 বছর হবে না। ওর পায়ের নিচে গ্রেনেড মারা হয়েছে, ওর রক্ত 10 ফুট দূরে এসে আমার এখানে ছিটকে পড়েছে। এটা কোন ধরনের অমানবিকতা? আমাকে বলেন, কোন ধরনের অমানবিকতা? এই রাস্তাটা কি 144 ধারা জারি আছে? আপনারা বলেন। নাই। সকালবেলা ওই দিক দিয়ে বাস চলছিল, রিক্সা চলছিল। এইখানে তাদের কি কোনো আছে? এখানে সাউন্ড গ্রেনেড মারানোর। পিজি হসপিটালের গেটের সামনে তারা আমার এক ভাইকে মাথার মধ্যে আঘাত করে তারা মাথা ফাটিয়ে দিয়েছে। এটা কোন ধরনের? এখানে তো 144 ধারা নাই। তার মানে এখানে যদি ওরা মারতে পারে, ওদের কোনো কারণই নাই আমাদেরকে মারার। আমরা চাই যে ডিসি মাসুদ আছে, শাহবাগ থানার ওসি আছে, রমনা থানার ওসি আছে, এখানে তারা ব্যর্থ হয়েছে, আমাদেরকে সামলাতে ব্যর্থ হয়েছে এবং তারা আমাদেরকে প্রথম আক্রমণ করেছে। আমাদের মিনিমাম 50 জন ভাই, ছোট ভাই, আমাদের সব ছোট ভাই 50 জন পিজি হসপিটালের ইমার্জেন্সি বিভাগে আছে, আমাদের বুয়েট মেডিকেল সেন্টারে আছে। এই যে বুয়েটের অ্যাম্বুলেন্স এখানে দেখবেন লাইন বাই লাইন আছে, একটার পর একটা যাচ্ছে, আসছে যাচ্ছে। এটা কোন ধরনের আমার কথা? আমরা এমন দেখছিলাম লাস্ট জুলাই মাসে স্বৈরাচার আওয়ামী লীগ এরকম করেছিল। এই পুলিশরা এখন এইভাবে করবে কি? এটা কি প্রমাণ করে? আপনারা আমাকে বলেন। আমরা এক স্বৈরাচারকে সরিয়ে ইন্টারিমকে বসিয়েছি, আমরা কি তার কাছে কিছু পাই না? এই ইন্টারিমও যদি স্বৈরাচারের মতো স্বভাব শুরু করে, আমরা কার কাছে কি করব?